দিল্লির বুকে ভারতের অন্যতম শত্রু গোপনে প্রবেশ করেছে। যে ব্যক্তি দিনরাত ওঠাভাসা করতে করতে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাকে হঠাৎ বাংলাদেশের হাই কমিশনের ভেতরে বসে দিল্লি পাঠানো হলো কেন? এটা কি শুধু একটি সামান্য কূটনৈতিক নিয়োগ, নাকি দিল্লির ভেতরে বসে ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা এবং ভারতের তথ্য ফাঁস করার কোনো বিশাল বড় মাস্টার প্ল্যান? এইদিকে পাকিস্তানি সেনাপ্রধানের তুরস্ক থেকে ফিরতে হঠাৎ বাংলাদেশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্ক কেন গেল? ড্রোন আর অস্ত্রের আড়ালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আর পাকিস্তানি আইএসআই মিলে ভারতের পূর্ব সীমান্তে এমন কোন চক্রব্যূহ রচনা করছে না তো, যার আভাস দিল্লি আগেই পেয়ে গেছে? যে দেশের নিঃশ্বাস ভারতের পেঁয়াজ, গম এবং মেডিকেল ভিসায় চলে, সে হঠাৎ ভারতের পিঠে ছুরি মারার দুঃসাহস কিভাবে করছে? বহু দশক ধরে চাইনিজ কার্ড দেখিয়ে ভারতকে ব্ল্যাকমেল করা বাংলাদেশের অহংকার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি গুলি না চালিয়ে কিভাবে চূর্ণ করে দিল? সীমান্তের ভেতরে 50 কিলোমিটারের সেই নতুন লক্ষণরেখা কোনটি, যা রাতারাতি বাংলাদেশের সিন্ডিকেটের মেরুদণ্ডকে ভেঙে গুড়িয়ে দিয়েছে? নমস্কার বন্ধুরা, আমি দীপ, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। আজ আমরা এই পুরো জিওপলিটিক্যাল গেমের প্রতিটি হিডেন লেয়ার ডিকোড করতে চলেছি এবং আপনাকে জানাবো কিভাবে এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি সাইলেন্ট মাস্টার স্ট্রোকে ঢাকার এই সমস্ত মনস্কামনা ব্যর্থ করে দিয়েছে। তবে বন্ধুরা, আমরা কথা বলছি বাংলাদেশের সেই সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের বিষয়ে, যাকে তারেক রহমান সরকার ভারতের ভেতরে বাংলাদেশের হাই কমিশনের মিনিস্টার পদে নিয়োগ করেছেন। এটি কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় 1 বছরের চুক্তিতে সাইদুরকে এই চেয়ারটি সঁপেছে। 2024 সালের ফেব্রুয়ারিতে ফয়সাল মাহমুদ চলে যাওয়ার পর থেকে এই পদটি খালি পড়েছিল। প্রশ্ন হলো বন্ধুরা, শেষ পর্যন্ত অধ্যায় 2 মানে সাইদুর রহমানের নিয়োগ ঢাকার চরম উস্কানি তারেক রহমানের এমন একজন ব্যক্তিকে দিল্লিতে কেন পাঠাচ্ছেন, যে প্রকাশ্যে ভারতকে অপছন্দ করে আর সোশ্যাল মিডিয়ায় নিজের ঘৃণা প্রকাশ করে? সাইদুর রহমান সেই ব্যক্তি যিনি সবসময় ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনার্য হস্তক্ষেপের অভিযোগ তোলেন। তার নিবন্ধগুলোতে ভারতের মনোভাবকে হেজিমনিক এবং বিগ ব্রাদার সুলভ বলে বর্ণনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগ বিশ্ব পড়ে ক্ষমতাসীন বিএনপির মুখপাত্র ডেইলি দিনকালের ভেতরে কাজ করা সাইদুকে নিয়োগ দিল্লির জন্য একটি সরাসরি কূটনৈতিক উস্কানি। বন্ধুরা, অভিজিৎ মজুমদারের মতো ভারতীয় বিশেষজ্ঞরা সরাসরি এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। যে মানুষটি ভারত আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্রমাগত বিষোদ্গার করে 1971 সালে মুক্তি সংগ্রামে ভারতের ভূমিকাকে খাটো করে দেখে, তাকে দিল্লিতে কেন সাহায্য করা হবে? কিন্তু বন্ধুরা, এর পেছনে তারেক রহমানের একটি অত্যন্ত গভীর অভ্যন্তরীণ আর কৌশলগত ন্যারেটিভ লুকিয়ে রয়েছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এটি শুধু একজন সাংবাদিকের নিয়োগ? তাহলে বিষয়টিকে মোটেও তেমন নয়। খেলার চেয়ে বড়, অনেক বড়। কেননা তারেক রহমানের সরকার দেখাতে চায় তারা নয়াদিল্লির কোনো চাপের মধ্যে নেই। বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চরম রয়েছে। এমন পরিস্থিতিতে সাইদুরকে দিল্লিতে পাঠিয়ে তারেক রহমান এবং তার বিরোধী কট্টরপন্থী ভোট ব্যাংকে সরাসরি বার্তা দিচ্ছেন ঢাকা এখন দিল্লির সামনে মাথা নোয়াবে না। কিন্তু বিষয়টি শুধু একটি নিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। একটু এই প্যাটার্নটা বোঝার চেষ্টা করুন বন্ধুরা। কেননা দক্ষিণ এশিয়ার প্রচুর দশকের পুরনো কূটনৈতিক ঐতিহ্য রয়েছে, যে নেপাল, ভুটান, মালদ্বীপ এবং বিশেষভাবে বাংলাদেশের নতুন কোনো প্রধান ক্ষমতায় আসার পর তার প্রথম বিদেশ সফর ভারতেই করে থাকেন। শেখ হাসিনার শাসনমালে এটি অলিখিত নিয়ম হয়ে গেছিল। কিন্তু বন্ধুরা, তারেক রহমান ক্ষমতায় আসার পরে এই পুরনো ঐতিহ্য পুরোপুরি ভেঙে দিয়েছে। কেন তারেক রহমান আজ পর্যন্ত তারেক রহমানের গোপন এজেন্ডা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ভারতের দিকে ফিরেও তাকাননি? এটা কি তার অহংকার, নাকি শেখ হাসিনার ওপর কোনো পুরো রাজনৈতিক প্রতিশোধ? তো বন্ধুরা, আসল সত্য হলো তারেক রহমান ইসলামাবাদ আর বেজিং থেকে বিশেষ কিছু নির্দেশ পাচ্ছেন যে এবার ইন্ডিয়া আউট খেলাটিকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে হবে। 2004 সালে গ্রেনেড হামলার পর থেকে ভারতীয় সংস্থাগুলো বিএনপিকে সবসময় সন্দেহের চোখেই দেখে এসেছে এবং এখন সেই পুরনো তিক্ততাকে পুঁজি করে বাংলাদেশ এমন একটি বিপজ্জনক খেলা খেলছে যা সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তবে বন্ধুরা, যে দেশের নিঃশ্বাস ভারতের পেঁয়াজ, ভারতের গম এবং ভারতের মেডিকেলের ভিসায় চলে, সে হঠাৎ ভারতের পিঠে ছুরি মারার চেষ্টা কেন করছে, আর এই দুঃসাহস কিভাবে বা করে? তো বন্ধুরা, এর উত্তর হলো বেজিংয়ের টাকা, চীনের সেই সুইসাইডাল ট্র্যাপ, আর যার ভেতরে বাংলাদেশের নিজের কবর তারা নিজেই খুঁড়ে ফেলেছে। বাংলাদেশ নিজেদের নৌবাহিনীকে শক্তিশালী করার নামে চীন থেকে সাবমেরিন কিনেছে। কক্সবাজারের কাছে পেকুয়ায় বিএনএস শেখ হাসিনা নামের একটি সাবমেরিন ঘাঁটিও চীনের সাহায্যে তৈরি করা হচ্ছে।
ভারতের চারপাশে স্ট্রিং অফ পালসের চীনা কৌশলে একটি সবচেয়ে বিপজ্জনক অংশ। ঢাকার মনে হয় চীনের অর্থনৈতিক সামরিক শক্তি ছায় তারা ভারতকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারবে। চীন তাদের ক্রমাগত এই আশ্বাস দিচ্ছে, ভারতের যে কোনো চাপের পরিস্থিতিতে চীন তাদের পাশে থাকবে। এই চীনা গ্যারান্টি কার্ডের নেশায় বাংলাদেশের চোখ বন্ধ করে শ্রীলঙ্কার মতো ধ্বংসের দিকে দ্রুত এগিয়ে চলেছে। তো বন্ধুরা, তিস্তা নদীর কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট প্রজেক্টের ভেতরে চীনের অন্তর্ভুক্ত করার হুমকি ভারতের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিপদ শুধু চীনের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতের বিরুদ্ধে আরও একটি বিপজ্জনক ফ্রন্ট খুলে গেছে, যার চিত্রনাট্য আঙ্কারা আর পাকিস্তানে লেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা কথা বলছি এক নতুন ইসলামিক মিলিটারি নেক্সাসের সম্পর্কে। বাংলাদেশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তুরস্কের 5 দিনের সরকারি সফরে রয়েছে। এর টাইমিং দেখুন। আপনারা যখন চীনের ঋণের ফাঁদ, সাবমেরিন ঘাঁটি, অর্থনৈতিক ধস, পাকিস্তানি সেনাপ্রধানের তুরস্ক সফর ঠিক পরেই কিন্তু তার এই সফরটি হচ্ছে। এই বিষয়ে রিপোর্টে বলা হচ্ছে, জেনারেল জামান তুরস্কের ভেতরে আর্টিলারি সিস্টেম এবং বাইরাক্তারের মতো ড্রোনের লোকাল ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির পরিদর্শন করেছেন। গত মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা গিয়েছিল। তখন প্রতিরক্ষার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বন্ধুরা, এরদোগান 2024 সালে আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে প্রতিরক্ষার কৌশলগত অংশীদারত্ব দ্রুত বৃদ্ধি করেছে। বিশেষজ্ঞদের ধারণা, তুরস্ক এবং পাকিস্তান মিলে বাংলাদেশের ভেতরে নিজেদের প্রভাব বাড়াতে উঠে পড়ে লেগেছে। এর পেছনে ইসলামাবাদের একমাত্র উদ্দেশ্য হলো ভারতের জন্য পূর্ববর্তী সীমান্ত একটি নতুন কাশ্মীরের মতো মাথা ব্যথা তৈরি করা। তবে বন্ধুরা, তুরস্ক প্রকাশ্য পাকিস্তানের কথা হ্যাঁ মেলায়। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু তোলা থেকে শুরু করে অপারেশন সিঁদুরের সবাই ইসলামাবাদকে সামরিক সহায়তা প্রদান করা পর্যন্ত তুরস্কের অবস্থা সবসময় ভারতের বিরুদ্ধে ছিল। ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার হঠাৎ বেড়ে যাওয়া সক্রিয়তার দুই দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক শিপিং লাইন চালু হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়। 1971 সালে এই প্রথমবারের মতো পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই ঢাকায় নিজের শিকড় গড়ার এমন একটা উপযুক্ত সুযোগ পেয়েছে, যার সরাসরি টার্গেট হলো ভারতের উত্তর পূর্বাঞ্চল, মানে নর্থ ইস্টকে সম্পূর্ণ কেটে বিচ্ছিন্ন করা। কিন্তু বন্ধুরা, ভারত কি এইসব কিছু সব চুপচাপ দেখছে? তো বিষয়টি কিন্তু মোটেও এমনটা নয়। এখন দিল্লি থেকে শুরু করে বেঙ্গল আর আসাম পর্যন্ত ভারত এমন একটি সাইলেন্ট ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে, যা একটি গুলি না চালিয়ে ঢাকাকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করেছে। তবে বন্ধুরা, বহু দশক ধরে ভারত তার প্রতিবেশীদের সাথে তোষণ কিংবা সফট ডিপ্লোমেটির নীতি বজায় রেখেছিল, যাতে তারা চীনের ক্যাম্পে চলে না যায়। কিন্তু মোদী সরকারের কৌশলগত ভাবনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কঠোর সিদ্ধান্ত এই চীনা কার্ডের মাধ্যমে ব্ল্যাকমেলিংয়ের হাওয়া চিরতরে বের করে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারত বাংলাদেশের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তে এক অভূতপূর্ব আগ্রাসী মনোভাব দেখিয়েছে। আগে মারাত্মক তুরস্ক পাকিস্তান বাংলাদেশ সামরিক জোট, এমনকি যে অনুপ্রবেশ স্থানীয় সমস্যা মনে করা হতো, আজ তা সরাসরি জাতীয় নিরাপত্তা রেড লাইনে পরিণত হয়েছে। তবে বন্ধুরা, সবচেয়ে বড় গেম চেঞ্জার প্রমাণিত হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের এখতিয়ার বাড়ানোতে। বিএসএফের এখতিয়ার সীমান্ত থেকে 50 কিলোমিটার ভেতর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এর সোজা অর্থ হলো বিএসএফ এখন রাজ্য পুলিশের অনুমতি ছাড়া চোরা কারবারি এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভেতর এলাকায় গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের মতো অপারেশন চালাতে পারবে। ভারত নিজেদের স্ট্র্যাটেজিক অটোনমিক পণ্য ব্যবহার করে সীমান্তকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। যেখানে নদী ও জঙ্গলময় এলাকায় তারের বেড়া দেওয়া সম্ভব ছিল না, সেখানে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে দেওয়া হয়েছে। লেজার ওয়াল, ইনফ্রারেড ক্যামেরা, থার্মাল ইমেজিং এবং ড্রোনের মাধ্যমে এখন একটি পাখিও গলতে পারছে না। তবে বন্ধুরা, একটা সময় ছিল যখন প্রতিদিন হাজার হাজার গবাদি পশু সীমান্ত পার করে পাঠানো হতো এবং বাংলাদেশে গরুর মাংসের অর্থনীতির এক বিরাট অংশ ছিল। এখান থেকে কোটি কোটি টাকার অবৈধ ফান্ড তৈরি হতো। আসাম পুলিশ, আনসারুল্লাহ বাংলা টিম অর্থাৎ এবিটির মতো অনেক স্লিপার সেলার নেটওয়ার্কের পর্দা ফাঁস করেছে, যাদের যোগসূত্র সরাসরি বাংলাদেশের কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলোর সাথে যুক্ত। বন্ধুরা, এই আক্রমণাত্মক নীতি ঢাকাকে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, ভারত এখন আর কোনো মূল্যে ডেমোগ্রাফি ইনোভেশন সাহায্য করবে না। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একগুঁয়ে মনোভাব বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তবে বন্ধুরা, যখনই তিস্তা জলচুক্তির কথা আসে, তখনই কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের কৃষকদের স্বার্থের বিনিময়ে বাংলাদেশকে এক ফোঁটা জলও দেওয়া হবে না। তার এই মনোভাব কূটনৈতিকভাবে ভারত সরকারের জন্য এক শক্তিশালী ঢাল হিসাবে কাজ করছে। তবে বন্ধুরা, ভারতের দিল্লি এখন ঢাকাকে সরাসরি বলতে পারে যে আমরা তো জল দিতে চাই, কিন্তু ভারতের যুক্তরাষ্ট্র কাঠামোর ভেতরে রাজ্য সরকার রাজি হচ্ছে না। আসামের জিরো টলারেন্স আর পশ্চিমবঙ্গের তিস্তার জলে ফুল স্টপ, এরা দুজনে মিলে ঢাকার উপর এমন এক অর্থনৈতিক আর ডেমোগ্রাফি অবরোধ সৃষ্টি করেছে,
যা অমিত শাহের মাস্টার স্ট্রোক বিএসএফ এর 50 কিলোমিটার সার্জিক্যাল স্ট্রাইক ক্ষমতা, সে এখন চীনের কোনো টাকাই তাদের এই শ্বাসরোধকারী অবস্থা থেকে আর বাঁচতে পারবে না। এবার বন্ধুরা বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটি এবং তাদের এই ফাঁপা অহংকারের পেছনে আসল সত্যিটা বোঝা যাক। কেননা বন্ধুরা আজ অবস্থা এমন, বাংলাদেশ সম্পূর্ণ ব্যাকফুটে। যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির ওপর তাদের পুরো অর্থনীতি টিকে ছিল, তা গ্লোবাল মার্কেটে পুরোপুরি লড়াই করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্থাৎ ফরেক্স রিজার্ভ ক্রমাগত কমেছে। তাদের পরিস্থিতি এতটাই খারাপ যে তাদের ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এর কাছে বেল আউট প্যাকেজ দাবি জানাতে হচ্ছে। ভূগোলের কথা বললে বাংলাদেশ 3 দিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত। তাদের নিঃশ্বাস নেওয়া প্রতিটি পথ ভারতের ওপর দিয়ে যায়। তাদের খাদ্য নিরাপত্তা ভারতের পেঁয়াজ, গম, চালের ওপর নির্ভরশীল। কিন্তু অমিত শাহের কঠোর নির্দেশের পরে এই চোরাচালান পর একদম শূন্য নেমে এসেছে। এর সোজা অর্থনৈতিক ক্ষতি বাংলাদেশে সেই সিন্ডিকেটগুলোর কাছে রয়েছে, যারা ভারত বিরোধী শক্তিগুলোকে ফান্ড দিত। তো বন্ধুরা, ভারত অত্যন্ত পরিষ্কার ভাষায় বার্তা দিয়ে দিয়েছে যে ঢাকার তরফ থেকে ভারত বিরোধী কর্মকাণ্ড বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হলে সীমান্তে সমস্ত আইনি আর বেআইনি বাণিজ্যিক পুরোপুরি সিল করে দেওয়া হবে। এটি কোনো ফাঁকা হুমকি নয়, মাঠ পর্যায়ের পর সোজা প্রভাব দেখা যাচ্ছে এবং ঢাকার বাজার মূল্যস্ফীতি কাঁপছে। তো বন্ধুরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ভারতের দুটি সীমান্তবর্তী রাজ্যের নেতাদের যে ফায়ারব্র্যান্ড মনোভাব, তা তারেক রহমান সরকারে ঘুম উড়িয়ে দিয়েছে। আসামের ভেতরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনুপ্রবেশ আর ডেমোগ্রাফি পরিবর্তনের বিষয়ে জিরো টলারেন্স নীতি কার্যকর করেছেন। শর্মা প্রকাশ্য বলেন যে অনুপ্রবেশকারীরা আসামের সাংস্কৃতিক সম্পদের জন্য সবচেয়ে বড় হুমকি। তবে বন্ধুরা, দুই দেশের 54টি নদী শেয়ার করে, যার নিয়ন্ত্রণ অনেকটাই ভারতের হাতে রয়েছে। প্রতি বছর লাখ লাখ বাংলাদেশি সস্তার উন্নত চিকিৎসার জন্য ভারতের হাসপাতালের উপর নির্ভরশীল। ভারত তাদের জন্য এক লাইফ লাইনের মতো। তা সত্ত্বেও কেন এই দুঃসাহস? কারণ বিএনপির পুরো রাজনীতি আদর্শ ভারত বিরোধিতার উপর টিকে রয়েছে। তাদের মনে হয় আসাম ও বাংলা অবরোধ ঢাকার লাইফ লাইন শেষ। ভারতের নিজস্ব কিছু বাধ্যবাধকতা রয়েছে। তাদের মনে হয় শিলিগুড়ি করিডোর আর নর্থ ইস্টের সংবেদনশীলতার কারণে ভারত কখনো পুরোপুরি সম্পর্ক ছিন্ন করবে না। ঢাকা ভারতের এই তথাকথিত বাধ্যবাধকতার সুযোগ নিতে চায়। কিন্তু ভারত এখন 1990 সালে সেই ডিফেন্সিভ ভারতও নয়। আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং দ্রুত গ্লোবাল পাওয়ার হয়ে গেছে। বন্ধুরা, এস জয়শঙ্করের নেতৃত্বে ভারতীয় পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট রেড লাইন টেনে দিয়েছে। শ্রীলঙ্কার পাকিস্তানের উদাহরণ ঢাকার সামনে রেখে দিয়েছে। চীনের ডেড র্যাম্পে ফেসে শ্রীলঙ্কা দেউলয়া এবং পাকিস্তানের অর্থনীতি আজ ভেন্টিলেটরে। ভারত পরিষ্কার করে দিয়েছে, ঢাকা যদি চীনকে স্ট্র্যাটেজিক বা সামরিক অ্যাক্সেস দেয়, কিংবা পাকিস্তানি আইএসআইকে ভারতের বিরুদ্ধে উস্কে দেয়, বা ভারতের বিরুদ্ধে তাদের জমিকে ব্যবহার করতে দেয়, তবে ভারত এক নিজের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি মনে করবে। এরপর ভারত নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি আর মেডিকেল ভিসার উপর এমন নিষেধাজ্ঞা চাপাতে পারে যাতে বাংলাদেশ রাতারাতি হাহাকার পড়ে যাবে। তো বন্ধুরা, ভারতের ব্ল্যাকমেলিংয়ের জবাব হাঁটু করে নয়, বরং পুরোপুরি ইগনোর করে দিয়েছে। তো বন্ধুরা, এটাই যখন বাংলাদেশ চীনা সাবমেরিন নিল, তখন ভারত নিজের সেনাবাহিনীর মোতায়েনে শক্তিশালী করলো, বর্ডার সিল করা শুরু করলো। মেসেজ খুব লাউড অ্যান্ড ক্লিয়ার, আপনি যদি চীনের কাছে যেতে চান তবে সানন্দে যান, কিন্তু যখন ভারত থেকে কোনো ধরনের সাহায্য বা ছাড়ের আশা রাখবেন, ভারত নিজের কূটনীতি, বর্ডার পরিকাঠামো আর রাজনৈতিক ইচ্ছাশক্তি দিয়ে বাংলাদেশকে এমন এক অদৃশ্য বেড়াজালে বেঁধে ফেলেছে, যেখান থেকে সে যত ছটফট করতে পারে কিন্তু বের হতে পারবে না। সাইদুর রহমানকে দিল্লি পাঠানো, তারেক রহমানের ভারত সফর না করা এবং তুরস্কর ভূরাজনৈতিক প্রতিশোধ ভারত নীরবে নিচ্ছে। এমনকি পাকিস্তানের সাথে বিপজ্জনক সামরিক জোট যখন গঠন, এই সমস্ত কথা বলছে যে বাংলাদেশ এখন ভারতের সাথে এক ট্রানজেকশনাল বা স্নায়ুযুদ্ধের মতো সম্পর্কের দিকে এগাচ্ছে। কিন্তু ভারতের জন্য একটি আবেগপ্রবণ হওয়া সময় নয়, বরং স্মার্ট চাণক্য নীতির সময়। তো বন্ধুরা, নয়াদিল্লির উচিত সাইদুর রহমানের মতো লোকেদের ফালতু মন্তব্যকে খুব বেশি প্রাধান্য না দিয়ে তাকে হিরো না বানানো। এর বদলে ভারতের উচিত নিজেদের ইকোনমি লেভারেজ খুব সাইলেন্ট কিন্তু ডেডলি উপায়ে ব্যবহার করা। তো পুরোপুরি সাপ্লাই লাইন বন্ধ করে বিশ্বের চোখে ভিলেন হওয়ার বদলে নন ট্যারিফ ব্যারিয়ারের মাধ্যমে এমন সূক্ষ্ম চাপ তৈরি করা উচিত, যার ভেঙে বের হওয়ার রাস্তা বেজিংয়ের কাছেও নেই। বন্ধুরা, ভূগোল পরিবর্তন করা যায় না। আজ হোক বা কাল বাংলাদেশের প্রতিটি সরকারকে এটি বুঝতে হবে যে নয়াদিল্লির সাথে শত্রুতা করে ঢাকা শান্তিতে কখনো ঘুমাতে পারবে না। ভারতের বর্তমান সরকার নিজের ন্যাশনাল কনফিডেন্স দেখিয়ে দিয়েছে যে আমরা কারোর হুমকির সামনে মাথা নোয়াই না, ব্ল্যাকমেলিংয়ের কাছে মাথা নোয়াই না। আপনি যতই বলুন না কেন আমাদের এখান থেকে ভারত অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাচ্ছে, আমরা সেই অনুপ্রবেশকারীদের ক্রমাগত পাঠাবো এবং পাঠাতেই থাকবো যতক্ষণ না তারা ভারত থেকে পুরোপুরি নির্মূল হচ্ছে। এবার বন্ধুরা, এই পুরো বিষয়ে আপনার কি মনে হয়? ভারতের কি এখন নিজের যে সিকিউরিটি লেয়ারগুলো রয়েছে সেগুলো আরও দ্রুত বাড়িয়ে দেওয়া উচিত,
কারণ বাংলাদেশের তরফ থেকে ভালো কিছু আশা করা তো বোকামি। তারা ভারত থেকে দাবি করছে যে আমরা যেন শেখ হাসিনাকে তাদের কাছে দ্রুত সঁপে দিই, তাদের প্রত্যর্পণ করে। আর ভারত এই বিষয়ে অত্যন্ত শক্তিশালী ডিপ্লোমেসি ব্যবহার করেছে। ভারত এমন এক ডিপ্লোমেসি ব্যবহার করেছে যে এখন বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হয়েছে, কারণ স্বয়ং শেখ হাসিনাও বলেছে যে আমি বাংলাদেশে আসছি, অর্থাৎ ভারতের হাতে তুলে দেওয়ার প্রয়োজন পড়েনি। অন্যদিকে কি হচ্ছে যে ভারত যত বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে তাদের নিজেদের দেশে ফেরত পাঠাচ্ছে, তাতেই তাদের পেটে ব্যথা শুরু হয়েছে। তারা বর্ডার সিল করেছে, কিন্তু ভারত এখানে থামার পাত্র নয়। তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ক্রমাগত চিৎকার করছেন ভারত আমাদের এখানে লোকজনকে ফেরত পাঠাচ্ছে, এটা আমরা হতে দেব না। কিন্তু ভারত তা সত্ত্বেও থামেনি। স্বয়ং অমিত শাহ ক্রমাগত সফর করছেন, এবং এবার যে সফরটি তিনি করেছেন না, তিনি একেবারে সীমান্তের কাছাকাছি পৌঁছেছেন এবং পুরো পরিদর্শন করার পর অত্যন্ত কঠোর আর ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে বিএসএফকে নিয়ে যা কিছু ঘটছে তা এখন এই পুরো বর্ডারকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে। এবার ওই পুরো বিষয়ে আপনি কি ভাবছেন? নিজের মতামত অবশ্যই লিখুন। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।